ঠেলাওয়ালা, সবজি মান্ডির লোকজন এবং বস্তির লোকজন, যেখানে কোথাও কি কংগ্রেস প্রভাব বিস্তার করছে বা সংখ্যালঘু মন বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, যেটা দিল্লির দাঙ্গা হয়ে গেল? না বিশ্বদা, যেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমরা একটা মুভমেন্টের মাধ্যমে এসেছিলাম এবং আমাদের রাজনীতিটা ওখান থেকেই পরিচয় পায় এবং সাধারণ জনগণ একটা বিশ্বাস দেয় যে হ্যাঁ একটা পরিবর্তন দরকার, একটা 11 বছর আগে একদম এবং তবে থেকে আমরা শুরু করি কাজ যে একটা বেসিক ফেসিলিটি যদি আমরা মানুষকে দিতে পারি, যেটা সাধারণ সবাই চায়, যে ভালো স্কুল, ভালো হেলথ, এবং সেইটা দেখো আজকে ভালো স্কুল, ভালো হেলথ, তারপরে বিভিন্ন যে কাজগুলো আমরা করে গেছি বিভিন্ন সময়, লোকেরা আমাদেরকে সাপোর্ট করে গেছে এবং আজও অবধি এখনো অবধি আমরা আছি এবং সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে। যমুনার দূষণ নিয়ে কি বলবেন আপনি? দেখো যমুনার দূষণে তোমরাও ভালো জানো যে অ্যাকচুয়ালি আমরা 2020 পর কোভিড টাইম চলে এসেছিল, তো কোভিড পিরিয়ডে অলরেডি 1.5 বছর একটা নষ্ট হয় এবং তারপরে ইডি সিবিআর যে বিজেপির একটা প্ল্যান ভাবে সম্পর্ক, হ্যাঁ কারণ হচ্ছে তুমি যদি টপ লিডার্সদেরকে আমরা যদি জেলে পুরে দিই তাহলে আমাদের কাজগুলো করবে কে? আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পুরো ইনস্ট্রাকশন সেখানে হট করে একটা জায়গায় থামিয়ে দেওয়া হয়, তো সেখানে একটা ডিলে হয়েছে। আমি একটু বিষয়টা শেষ করে দিই, কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা এটাই বলছি যে আমাদের অলরেডি কাজ আরো শুরু হয়ে গেছে, বিভিন্ন ট্রিটমেন্ট প্লান্ট আর কি অলরেডি আমাদের এস্টাবলিশও হয়ে গেছে দিল্লিতে, বোধহয় প্রায় 72% হয়ে গেছে। তো আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেখবে যমুনাতে রীতিমতো ভালো কাজ হয়ে যাবে। ভালো যদি ক্ষমতায় আসেন, আমরা আসছি কালকে। মহল্লা ক্লিনিক বন্ধ হয়ে গেল কেন? আমি বলি মহল্লা ক্লিনিকেরও একটা গল্প আছে। মহল্লা ক্লিনিক বন্ধ হয়নি, মহল্লা ক্লিনিক চলছে। যে জায়গায় সমস্যাটা হতো মেডিসিন অনেক সময় কি হয়েছে সেন্ট্রাল, কারণ এলজির আন্ডারে অ্যাডমিনিস্ট্রেশন পুরো, আর এইদিকে আমাদের টপ লিডার্সরা জেলে, তো সেই সময় কিছুই না, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সমস্যা তৈরি হয় যে ক্ল্যারিফিকেশন থাকে, ঠিক আছে, টেন্ডার বা এগুলো যেগুলো প্রসিডিওর হয় ওখানে একটা সমস্যা থাকে, তবু সেগুলো টোটাল জিনিসটা দাদা মিটে গেছে। এখন কিন্তু মহল্লা ক্লিনিকে রীতিমতো ভালো পরিষেবা আবার স্টার্ট হয়ে গেছে। একদম এটা বেসিক্যালি ফ্যাক্ট দিচ্ছি আমি তোমাকে। ইভেন এডুকেশন যেটা বলো, তুমি জানবে যখন মানে আগের আমাদের প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প, ওনার স্ত্রী যখন এসেছিল যে স্কুল দেখার জন্য, সেন্ট্রাল গভর্নমেন্ট তখন দিল্লি গভর্নমেন্টে কিন্তু স্কুল দেখাতে নিয়ে গেছিল, গুজরাটের নয়। তো তার মানে কি আমাদের দিল্লি স্কুল যে এতই ভালো, বিজেপি নিজে আমাদেরকে সেখানে আমাদের সার্টিফাই করছে। আমি একটা জিনিস বলার চেষ্টা করি, বিজেপির 3টে পয়েন্টের দিকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন বাজেট দেখছিলাম আমরা বারবার ভাবছিলাম সবাই যে এটা বিহারের জন্য বাজেট। আমরা ভুলে যাচ্ছি যে দিল্লির ডেমোগ্রাফিতে এখন পূর্বাঞ্চল মানে বিহারি পপুলেশন ইজ হিউজ, যার জন্য বিজেপি মনোজ তিওয়ারি বা রবি কিষণকে সামনে একদম, ফলে বিহারের প্যাকেজ দিল্লিতে এফেক্ট করেছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে মুসলিম ভোট, যেটা অবশ্যই আপের ব্যালেন্সিং ফ্যাক্টর ছিল, প্রচারে গিয়ে পূর্বাঞ্চলের জন্য আলাদা ঘোষণা হয়েছিল। অ্যাবসলিউটলি। তো আমরা যদি ভোটিংয়ের প্যাটার্নটা দেখি তাহলে দেখবো যে বালমিরান, যেটা মুসলমান অধ্যুষিত, যেখানে আপের এমএলএ আছে, সেখানে সবচেয়ে কম ভোট পড়েছে। যেখানে দিল্লি ক্যান্টনমেন্ট সেখানে 14% প্লাস ভোটিং হচ্ছে। অর্থাৎ আমি যদি ওই হিন্দু এলাকায় বেশি ভোট পড়ছে, মুসলমানরা ভোট দিতে নামছেন না বা পারহ্যাপস কংগ্রেসকে ভোট দিচ্ছেন। থার্ড, আমি অন্তত আমার পার্সপেক্টিভে বলবো, বিমলদা সেটাতে বা বিজেপি সেটাতে রিয়াক্ট করতে পারেন, সেটা হচ্ছে যে আফটার দ্য কুম্ভ ক্রাইসিস বা অথবা বিফোর দ্যাট, যোগী যে অতিরিক্ত হিন্দুত্বের লাইনে যাচ্ছিল, সেখান থেকে আরএসএস এবং মোদি যে সফট হিন্দুত্বের লাইনটা তৈরি করেছে এবং দিল্লিতে যতটা আরএসএস এফোর্ট দিয়েছে সেটা বোধহয় রেজাল্ট দিতে পারে। দিল্লিতে কিন্তু মোদি প্লাস আরএসএস, এখানে কোনো উগ্র হিন্দুত্ব নেই। যোগী ইজ এ অ্যাবসেন্ট প্লেয়ার হিয়ার। দুটো নরম হিন্দুত্ব একসঙ্গে যখন লড়ছে তখন মাইনরিটিরা আমি আসছি অভিষেকের কাছে। অভিষেক, কংগ্রেস খাতা খুলতে পারবে কিনা আমার জানা নেই, কারণ গতবার কংগ্রেস পায়নি, খাতা খুলতে পারেনি। সম্ভবত 62 আর 8 ছিল, 8টা বিজেপি পেয়েছিল, 62টা আপ পেয়েছিল। এই ভোট ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ তো প্রশ্নের মুখে ফেলে দিল। একদিকে কংগ্রেস একা, অন্যদিকে আপের পাশে সবাই। আচ্ছা, আপের পাশে সবাই, এই অর্থটাতে আমি ওখানে আছি। তার আগে তোমাকে একটা ডেটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো। 2013-তে যদি তুমি দেখো না,
কংগ্রেস 8খানা মাত্র সিট পেয়েছিল, ভোট পেয়েছিল 24.6%। অন দ্য কন্ট্রারি আপ পেয়েছিল 28টা সিট, ভোট পেয়েছিল 29.5%। কেন এই প্রশ্নটা তুললাম? অ্যাবসলিউট মেজরিটির কাছাকাছি, হ্যাঁ, মানে দিল্লি হচ্ছে 4টে মিউনিসিপ্যালিটি, 4টে মিউনিসিপ্যাল ইলেকশনের ভোটটাকে তুমি যোগ করলে একটা দিল্লি বিধানসভার ভোট হয়। সেখানে যে কটা সেগমেন্টে আলোচনা করলাম, আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করলাম না, সেটা হচ্ছে পাঞ্জাবি ভোটটা কোথায় যাবে। দিল্লির পাঞ্জাবি ভোটটা একটা সময় পর্যন্ত আমাদের ক্যাপটিভ ভোটার ছিল। 1984 পরে ওই ভোটটা আমরা হারাইনি। আমি তোমার ডেটা দিয়ে বোঝাতে পারি। সেটা প্রথম আমরা হারাতে শুরু করলাম হচ্ছে 2013 সাল থেকে। তারপর দেখো গত বছরের লোকসভা নির্বাচন, আপ পাঞ্জাবে শাসন করছে, সব থেকে বেশি সিট কে পেয়েছিল বলো তো? কংগ্রেস। এবং সেখানে বিজেপি শূন্য হয়ে গেছিল। আমরা বিহারি নিয়ে আলোচনা করছি, পূর্বাঞ্চল নিয়ে আলোচনা করছি, আমরা পাঞ্জাবকে ইগনোর করছি। নাম্বার 1। নাম্বার 2, তোমাদের পকেটে আসবে ভোটটা? আশা তো করছি। দেখো আমরা তো সবই সম্ভাবনা নিয়ে আলোচনা করছি। নাম্বার 2, আমরা এক্ষুনি আমার বন্ধুটা খুব ইন্টারেস্টিং কথা বলছি, আমরা একটা আন্দোলনের মধ্যে দিয়েছি। আন্দোলনটা কি ছিল? 2G। তুমি নিজে মনে করো কটা বুঝতে কটা ভোট? দেখো আমি তো বলে আমি সর্বোচ্চ, আমি শুরুই তো করলাম, আমি সর্বোচ্চ ডবল ডিজিট, আমি তো শুরুই করলাম ডবল ডিজিট। তাহলে তোমরা কার ভোট টানছো? ভোট আবার কারো ক্যাপটিভ হয় না, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় একদম লিখিত স্টেটমেন্ট। তুমি এই কথাটাই উল্লেখ করছো, আমি তোমাকে এই কথাটা বলার চেষ্টা করছি। আজকে যারা বিজেপির কাছে গেছে, লোকসভায় যারা বিজেপির কাছে যায়, তারা বিধানসভায় কার কাছে যায়? সেইখানে সময় একটা স্টেটমেন্ট দিয়ে শেষ করছি, যে আলোচনাটা হচ্ছে যে দুর্নীতি বিরোধী আন্দোলন, যে দুর্নীতিটাকে সুপ্রিম কোর্ট বলেছে পার্সিভ দুর্নীতি, অর্থাৎ 2G গোলজি এবং একটা চার্জশিট হয়নি। অন দ্য কন্ট্রারি আমরা দেখে নিয়েছি বিনোদ রায়, কিরণ বেদি, আন্না হাজারের কি অবস্থা হয়েছে। তুমি আমাকে একটা কথা বলো যে দিল্লি মডেলের ওপর দাঁড়িয়ে পাঞ্জাব সরকার গঠন করেছে, তাহলে সেখানে দাঁড়িয়ে অরিজিনালের কাছে তো সবাই আসবে, কেউ কি রিমিক্সের কাছে আসবে? একদম ঠিক। আমি মার্কেটে অরিজিনাল থাকলে কোনটির কাছে কেন? আমি সুময়দার কাছে জানতে চাইবো, সুময়দা এই যে প্রশ্নটা বললো 10টা সিট ডবল ডিজিট বলছে, আমি ডবল ডিজিট 10টা ধরে নিলাম। যদি 10টা সিট কংগ্রেস পেল বা 0 সিট কংগ্রেস পেল, দুটো দিক আছে। একটা দিক হচ্ছে দিল্লি তো হয়ে গেল, যা হওয়ার হয়ে গেল। সামনের এবছরই শেষের দিকে বিহারে ভোট রয়েছে। বিহারে যে বার্গেন কংগ্রেসের সাথে আরজেডির হবে, যদি 10টা সিট কংগ্রেস এখানে পেয়ে যায় বিরাট বার্গেন করবে, আর যদি 0 সিট পায় আরজেডি বার্গেন করবে। গতকাল লালু প্রসাদ যাদব আপনার মনে আছে নিজে বলেছিলেন কংগ্রেস জোর করে বেশি আসন নিল কিন্তু জিততে পারলো না, এর জন্যই বিরোধীরা হেরে গেল। বিহার ভোটে এর একটা এফেক্ট পড়বেই তো। হ্যাঁ দেখুন, বিহার ভোটে পড়বে। তার আগে একটু বলি, কংগ্রেস যদি দিল্লিতে ভালো ফল করে তাহলে কিন্তু বিজেপি সুইপ করবে, এই অঙ্কটুকু বুঝতে কোনো অসুবিধা হয় না। এবার দ্বিতীয় হচ্ছে, যদি কংগ্রেস ভালো ফল করে এবং সেক্ষেত্রে তারা বিহারের ক্ষেত্রে কতটা সুবিধে পাবে, অর্থাৎ কত বেশি আসনে লড়বে, আমার মনে হয় সেই জায়গা বিহারে নেই। কারণ বিহারের রাজনীতি একটা অদ্ভুত ভাবে লালু প্রসাদ যাদব এবং তারা যেখানে আছেন, এবং তার সঙ্গে একটা বামপন্থী সিপিআই এমএল লিবারেশন এই ধরনের দল, তাদের যে ইকুয়েশনটার মধ্যে ঢুকে পড়েছে, সেখানে কংগ্রেসের পক্ষে কিন্তু নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এবং কংগ্রেস কিন্তু যেখানে নেতৃত্ব দিচ্ছে না এবং জোটে থাকছে, সেখানে কংগ্রেসের ফলাফল বা সেই জোটের ফলাফল ভালো হচ্ছে। ঝাড়খণ্ড তার উদাহরণ, কাশ্মীর তার উদাহরণ। কিন্তু কংগ্রেস যেখানে নেতৃত্ব দিচ্ছে, মহারাষ্ট্রের ক্ষেত্রে বা হরিয়ানার ক্ষেত্রে, সেখানে তারা ঠিক জয়টা শেষ পর্যন্ত ছিনিয়ে আনতে পারছে না। মোটের ওপর একটা জায়গায় কংগ্রেসকে অস্বীকার করা যাবে না, সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে কিন্তু তারা গত দুটো লোকসভার তুলনায় দুর্দান্ত ভালো ফল করেছে। 99টা আসন খুব কম কথা নয়। ফলে কংগ্রেস তার মতন করে তার সর্বভারতীয় পরিকাঠামোর মধ্যে লড়াই করতে হবে। কিন্তু এই নির্বাচনে খুব জেতাহারার নিরিখে বিহারে বিরাট প্রভাব তারা ফেলতে পারবে এমন হওয়ার কথা নয়। প্রভাবটা তারা ফেলবে দিল্লিতেই, এবং কংগ্রেসের বেশি ভোট পাওয়া সবচেয়ে বেশি সুবিধে করে দেবে বিজেপির, অন্তত এই দিল্লি নির্বাচন। একদমই ঠিক। সৌম্যদা এক কথা বললেন যে কংগ্রেস 99টা সিট পেয়েছে, বিরাট বড় কিছু নয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে, কংগ্রেস যেখানে 1:1 অর্থাৎ বিজেপির সাথে একের বিরুদ্ধে একে লড়েছে, সেখানে কিন্তু কংগ্রেস বিরাট কিছু করতে পারেনি। যেখানে কংগ্রেস শরিক দলের উপর ভর করে শরিক দলের সাথে ইলেকশনে গেছে, সেই সব স্টেটেই কিন্তু কংগ্রেসের ফলাফল ভালো হয়েছে, তাই তো সুমন? 2024-এর লোকসভা নির্বাচন পরিষ্কার তাই। এবার কংগ্রেস যেটা করবার কি চেষ্টা করছে, যেহেতু যেটা তুই বললি, যেহেতু একটা ইন্ডিয়া জোটের মধ্যে চাপ ছিল যে রাহুল গান্ধীকে নেতৃত্ব থেকে সরিয়ে দাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে আনো, সেইটার জন্য কংগ্রেস একটা পাওয়ার ব্যালেন্স খেলছে। অর্থাৎ দেখো, আমাকে যদি বেশি চটাও তাহলে আপের মতো পরিণতি হতে পারে। আমি
ভোট কেটে তোমাকে বিপদে ফেলে দিতে পারি। যে চ্যালেঞ্জটা মহারাষ্ট্রে এনসিপি ফেস করবে, কি বলে বামেরা ফেস করবে কেরালায়, বামেদের সাথে সরাসরি লড়াই, ফলে কংগ্রেস নিজের জায়গাটা ধরে রাখতে চাইছে। আমি আরেকটা পয়েন্ট বলবার চেষ্টা করবো, যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। যেটা তোর প্রশ্ন ছিল যে বিহারে কি ইম্প্যাক্ট হবে। বিহারে ইম্প্যাক্ট হবে, বিহারে আরজেডির সাথে নেগোসিয়েশনে ইম্প্যাক্ট হবে না, লেফটের সাথে নেগোসিয়েশনে ইম্প্যাক্ট হবে। Exactly. কারণ লেফট মানে যেটা আবার বিমল দাবোদা বলবার চেষ্টা করলেন, যে দিল্লির ভোটটা কিন্তু একটা জিনিসকে পরিণত করে দিয়েছে, এটা আইদার দক্ষিণপন্থী রাজনীতি অথবা সেন্টারিস্ট রাজনীতি। এক্সট্রা লেফট মানে তুমি সেন্টার থেকে লেফটের দিকে খুব যাচ্ছ, তার পজিশনিং খুব একটা নেই। ফলে কংগ্রেস ওই সেন্টারিস্ট জায়গাটাকে অকুপাই করবে, আর বিজেপি তো রাইটিস্ট পজিশনটা অকুপাই করেই নিয়েছে। বিমলদা, আমি এই জায়গায় আসছি যে অভিষেক আসছি আমি একদমই আসছি এক জায়গায় আসছি যে বিজেপি একসময় নরেন্দ্র মোদী বলতেন রেউডি পলিটিক্স, ডোল পলিটিক্স, এসব পলিটিক্স আমরা করি না, চলবে না। কিন্তু গত কয়েক বছর জুড়ে দেশ জুড়ে যে চর্চার বিষয় একটাই, মহিলা ভোট। দিল্লির ভোটেও সেম জিনিস, বেঙ্গল মডেল। মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি, আপ যখন বলছে 2100 টাকা দেবো, বিজেপি বলছে আমি 2500 টাকা দেবো, তাহলে এই মহিলা মনটাই কি ফ্যাক্টর হয়ে যাবে? প্রথম কথা, এটা বেঙ্গল মডেল নয়, এটা তার আগে আসামে বিজেপি সরকার কিন্তু সিলেক্টেড কিছু পরিবারকে এইরকম একটা প্রজেক্ট দিয়ে কোন সময় করেছিল? সম্ভবত 2019 সালে। এখানে বিজেপি সরকার করেছে 2020 সালে। হ্যাঁ, এর আগে 2019-এ তো বিজেপি ছিল ওখানে আসামে, এবং আমার ধারণা আসামে বিজেপি আগেই করেছিল। অরুণোদয় যোজনা আসামে যেটা হয়েছিল একটু দেখে নিতে পারে, আমি যতদূর জানি আসাম বেঙ্গলের আগে। এখন আমরা বেঙ্গলকে অনেক বেশি অনেকেই বলে, বলতেই পারে, কিন্তু আসাম আগে। তারপর এখানে বাচ্চাদের যে স্কুলে টাকা দেওয়া, তামিলনাড়ু নয় না? তামিলনাড়ু নয় না, তামিলনাড়ু ঠিক এই প্রজেক্টটা ছিল না, তামিলনাড়ু অন্য প্রজেক্ট ছিল। 2 টাকার চাল যেরকম ছিল প্রথম এনটি রামারাও চালু করেছিলেন, সব জায়গায় কতগুলো নিয়ম রয়েছে। আমি পরিষ্কার কতগুলো কথা বলি, সেটা হচ্ছে, আমি তার আগে একটু সংশোধন করে দিই। আন্না হাজারের আন্দোলনে আরএসএস যোগ দিয়েছিল, আমি ওই কথা কিন্তু বলিনি। আমি যেটা বলতে চাইছিলাম, আন্না হাজারের আন্দোলনে এমন বহু মানুষ ছিলেন যারা ব্যক্তিগত জীবনে আরএসএস করতেই পারেন, আন্দোলনে যোগ দিতে পারেন তারা। তাই একা আন্না হাজারের আন্দোলন থেকে উঠে এসছেন অরবিন্দ কেজরিওয়াল, এই কথাটা ভুল আমি বলেছিলাম। কেন আজকে বিজেপি জিততে চলেছে, আমি সমস্ত জনমত সমীক্ষা ছেড়ে দিয়ে আমার নিজের রাজনীতি বিজ্ঞানের ভাবনা থেকে কতগুলো কথা বলি। প্রথম কথা, এই আম আদমি পার্টি টাইপের দলগুলো হয়তো একটু অসুবিধা হলে তৃণমূলকেও সেই একই ফলাফল ভোগ করতে হবে। সেটা হচ্ছে, এই রাজনৈতিক দলগুলো প্রথাগত অর্থে রাজনৈতিক দল নয়। আমরা লেফটকে যে অর্থে রাজনৈতিক দল বলি, এবং আমার হাজার বিরোধিতা থাকলেও কংগ্রেস একটা রাজনৈতিক, মানে আপনি বলছেন দেশের মধ্যে এই মুহূর্তে আপনাদের সিট হচ্ছে 240টা, একটু বেশি, 243টা না? 240-ই ধরে নেওয়া। আর আপনার মতে এই যে কংগ্রেস হচ্ছে 100, তাহলে 340, আর বাদবাকি যে ধরুন 203টে সিট যারা অধিকার করে আছে, তার কোনো রাজনৈতিক দলই নয়। ঠিক, আমার কথাটাকে আপনি উল্টো কথা, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা করলেন। প্রথাগত অর্থে রাজনৈতিক দল নয় আমি বলেছি। রাজনৈতিক দল কেন, নিশ্চয়ই দল, কিন্তু একটা রাজনৈতিক দল হতে গেলে তার একটা মতাদর্শ লাগে। একটা রাজনৈতিক দল হতে গেলে তার হায়ারার্কিক্যাল স্ট্রাকচার লাগে। সেটা বিজেপির আছে, লেফটের আছে, কংগ্রেসেরও অনেকটাই রয়েছে, কিন্তু এই দলগুলো সেই অর্থে থাকে না। এরা হঠাৎ করে আসে, হয়তো ক্ষমতায় অনেক দিনও থাকতে পারে, কিন্তু যখন এরা চ্যালেঞ্জের মুখে পড়ে এই দলগুলো কিন্তু শেষ হতে থাকে। আম আদমি পার্টির ঠিক সেই ঘটনা ঘটতে চলেছে। আমার ধারণা পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জের মুখে পড়লে তৃণমূল কংগ্রেসেরও সেই ঘটনাই ঘটবে। সেটা কবে ঘটবে সে এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমার কথা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল অনেক একটা ইমেজ তৈরি করতে পেরেছিলেন মানুষের কাছে। অনেক মানুষের সামনে তিনি বলবেন এই করব সেই করব, এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে করেওছেন, মানুষ তাকে ভোট দিয়েছে। কিন্তু তারপর মানুষের সামনে যে চিত্রগুলো দেখা যাচ্ছে, যে দিল্লি একসময়ে অত্যন্ত পরিচ্ছন্ন শহর ছিল, সেই পরিচ্ছন্নতা থেকে দিল্লি সরে আসছে। যমুনার জলকে শুদ্ধ করে দেবো, সেই যমুনার দল যা অবস্থা হয়েছে সকলেই জানে। সবচেয়ে বড় কথা হচ্ছে, অরবিন্দ কেজরিওয়ালের মূল যেটা ইউএসপি ছিল, আমি সচ্চাই এবং ইমানদারি, কথাটা বারবার উনি বলতেন, সেই অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হলো। এটা মানুষের কাছে তো কি বার্তা নিয়ে যাচ্ছে? আর একটা কথা বলি, সেটা হচ্ছে, যেহেতু আলোচনা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে, তো ইন্ডি জোট আমরা সকালবেলা দেখছি কংগ্রেস আর কেজরিওয়াল ইত্যাদি একসঙ্গে, বিকেলবেলা নিজেদের মধ্যে লড়াই। সকাল বিকেল মানে একটা নির্বাচনে একসঙ্গে থাকছে, অন্য নির্বাচনে তারা পরস্পরের সঙ্গে লড়াই করছে। মানুষের কাছে অতি
সাধারণ মানুষও আজকাল টেলিভিশন দেখে এই ধরনের আলোচনা শুনে, তাদের কাছে তো বার্তাটা যায় যে এটা একটা অদ্ভুত সুবিধাবাদী জোট, এরা কখনো পরস্পরের কাছাকাছি এসছে ক্ষমতার জন্য, কখনোই আদর্শগতভাবে আসেনি। আর লাস্ট যে কথাটা শেষ করব, দিল্লিতে বিজেপির ভোট তো রয়েছে, তা নইলে পরপর একাধিকবার আমরা লোকসভা নির্বাচনে সব জিতি না, 50-এর বেশি ভোট পাই। হ্যাঁ, তার একটা অংশ হয়তো বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দিয়ে দেয়, কিন্তু ভোটার তো তারা বিজেপিরও ভোটার। ফলে যখনই তারা দেখবে যে অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টি ব্যর্থ হচ্ছে, সেই লোকগুলোর বিজেপিকে ভোট দিতে তো হাত কাঁপবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির ভোট গতবারে যা ছিল 38% ভোট, এবার সেটা জাম্প করতে প্রায় 48-এর মতো, যদি জনমত সমীক্ষা ঠিক হয়। আর ঠিক 48ও বলেছে, এক্সিস মাই ইন্ডিয়া 48 বলছে, আর মানে টুডে চাণক্য তাই বলেছে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের ভোট ঠিক 10% কমছে, তার সঙ্গে যদি 2% কম ভোট পড়ে, প্লাস কংগ্রেস যদি 3 থেকে 7-8-এ চলে যায়, তাহলে আমার ধারণা আম আদমি পার্টি কিন্তু এবারে 20-র নিচে নেমে আসতে পারে, বিজেপি 55-র উপরে। আমি সুমাদার কাছে আসবো। অভিষেক, ছোট বলো কি বলছো। আচ্ছা, এক কথা হচ্ছে যে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স সম্বন্ধে যে কথাটা বলে, শুরু করেছিল মুসলিম লীগ, তারপর বামপন্থী, শেষে তৃণমূল, সবার সঙ্গে ঘর করা বিজেপির থেকে আমরা অন্তত এই নীতি কথাটা শুনবো না, নাম্বার 1। নাম্বার 2, একটু তুমি বার্গেটের কথা বললে, এই লোকসভাতে পূর্ণিয়াতে নির্দল হিসেবে দাঁড়িয়ে পাপ্পু যাদব সাংসদ হয়েছে, আরজেডি কিন্তু সাংসদ দিতে পারেনি। নাম্বার 2। নাম্বার 3, তুমি যে কথাটা বললে যে এই যে ভোটগুলো হচ্ছে, এই যে কংগ্রেস যদি ভোটও কাটে, সরকারও না করতে পারে, তাহলে তো ওদের দুটো অভিযোগ করবে। আচ্ছা, হরিয়ানাতে আমরা কেন হারলাম বলো তো? নোটার থেকে কম পেয়েছিল আপ, কিন্তু নিজের নাক কেটে আমাদের যাত্রাটা বন্ধ করেছিল। দায় এবং দায়বদ্ধতাটা কিন্তু সবার থাকে। হ্যাঁ, বল। সেটা হচ্ছে যেহেতু কংগ্রেসকে অতটা গুরুত্ব দিইনি বলে আলোচনা করিনি, কিন্তু আমাকে অ্যাটাক করলে আমাকে বলতেই হবে। প্রাচীন ভারতীয় একজন দার্শনিক ছিলেন, অঙ্কবিদ, তার নাম ব্রহ্মগুপ্ত। তার খ্যাতি হচ্ছে উনি শূন্যের ব্যবহার শুরু করেছিলেন। তো কংগ্রেস এখন ব্রহ্মগুপ্তর খুব বড় শিষ্য, শূন্যই থাকবে, আমি তো বেশি কিছু। আমি সুমাদার কাছে আসবো। সুমাদা, ধরে তো এখানে যে আলোচনা হচ্ছিল এতক্ষণ ধরে, ধরে নিচ্ছে সবাই বিজেপি ক্ষমতায় এসে গেছে, যেহেতু রেজাল্ট বলছে। তর্কের খাতিরে ধরে নিলাম বিজেপি আসলো না, আবার সরকার গড়লো, কি বলবো আমরা, কি বলবেন আপনি? দেখুন, আমরা তো যারা রাজনীতি করি এবং যারা রাজনীতি বিশ্লেষণ করি আজকাল, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তারা যখন তখন একদিক থেকে অন্যদিকে চলে যায়। ফলে আমাদের কোনো বলার অসুবিধে নেই, যে জিতবে আমরা তার দিকেই চলে যাব। কিন্তু মূল কথা হচ্ছে কালকে অরবিন্দ হবেন না অরবিন্দু হবেন, তার উপর যে বড় প্রশ্নটা থাকবে, যে প্রশ্নটা বারবার উঠছে, যেটা অনেকেই তুলেছেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বা আম আদমি পার্টির মতন যে দলগুলো, অর্থাৎ যে দলগুলো সত্যি সিপিআইএম, বিজেপি বা কংগ্রেসের মতন দল নয়, এদের যখন একবার পতন শুরু হবে, তারপর কি হতে পারে? আম আদমি পার্টি হেরে গেলে কাল থেকে সেই এক্সপেরিমেন্টটা শুরু হবে, আমরা দেখতে পাবো। আম আদমি পার্টি জিতে গেলে সেটা দেখা হবে না এখন, এবং তারা আগামী দিনে এগিয়ে যাবেন। ফলে ভারতের রাজনীতিতে প্রথাগত যে রাজনৈতিক দলগুলো আর তার বাইরে এরকম ভাবে বেরিয়ে আসা, যাদের সেভাবে কোনো একটা শক্ত আদর্শ নেই কিন্তু জনমুখী কাজ করেন, মানুষের কাজ করার চেষ্টা করেন, তাদের যে বিবর্তনটা সেটা কোন দিকে যায় সেটা দেখার জন্য আমি অন্তত মুখিয়ে আছি। আর একটা শেষ কথা, যে এইসবের মধ্যেও আমাদের দেশে গণতন্ত্রটা আছে, বিমলদা বলেছেন কথা বলতে দেবেন, আমরা এখনো বাংলাদেশ হয়ে যাইনি। ফলে ভারতের গণতন্ত্র বজায় থাকুক, কথা বলতে দেওয়া না দেওয়ার কে বাবা? দাদা বলছি, এই গণতন্ত্র থাকুক, ভালোভাবে ভোট হোক। এবার দিল্লিতে ভালোই ভোট হয়েছে, 2-1 জায়গায় পশ্চিমবঙ্গে শুধু একটা বলে, বহুদলীয় যদি আপ হারে তাহলে তৃণমূলের কাউন্টডাউন কালকে শুরু হবে। ঠিক আছে, এই ভারতবর্ষের যে বহুদলীয় গণতন্ত্র, এই গণতন্ত্রের তো অন্য বিউটি রয়েছে, যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান। এই জায়গায় একটা জিনিস বিষয় পরিষ্কার, যে এই দলগুলো তো আচমকা জন্ম নিয়ে নেয়নি, এই জনগুলো আচমকা ক্ষমতাতেও আসেনি। এই দলগুলোর নিশ্চয়ই কোনো জনমানসে কোনো প্রভাব, জনমানসের কোনো প্রতিপত্তি বা অন্য দলের ভেতরে কোনো ইন্টারনাল প্রবলেম, সেখান থেকে জন্ম হয়েছে এই দলগুলোর। এই দলগুলো তো হাওয়াতে ভেসে আসেনি। সুমান, আমি যেখানে আসবো, যে ফল ঘোষণার আগেই আমি তো দুটো সত্তা নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে বিজেপি জিতে গেছে, একটা হচ্ছে আপ জিততে পারে। 3 নম্বর পয়েন্ট, ধরে নিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হলো, আজ থেকেই আম আদমি পার্টি অভিযোগ শুরু করে দিয়েছে, আজ থেকে না গতকাল থেকে অভিযোগ শুরু করে দিয়েছে যে তাদের বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি, এবং প্রত্যেকের কাছে ফোন গেছে, 15 কোটি টাকা করে প্রস্তাব দেওয়া হয়েছে।
হ্যাঁ দাঁড়া, হাস্যকর। তার কারণ ইতিমধ্যে দিল্লি পুলিশের অরবিন্দ কেজরিওয়ালের ঘরে গিয়েছিল জিজ্ঞেস করতে, আপনি প্রমাণ দিন, দরজা বন্ধ করে বসছিল, বেরোয়নি। আমি উত্তর দিয়ে দিলাম। আপ না না এরকম একদমই না, আমাদের অলরেডি ফোন এসেছিল এবং রেকর্ডিং রাখা হচ্ছে, কারণ যাদের যে নাম্বার থেকে এসেছিল সেই নাম্বার দিয়ে দিলেই তো হয়। ফোন তো আর হাওয়া থেকে আসে না, হ্যাঁ, হ্যাঁ, সরকার থেকে আমাদেরও ভগবানও দিতে করে না। কারণ ফোনে একটা নাম্বার থাকে। আর এটা প্রথমবার গাঁজাখুরি নয়, হেরে এরকম যাবে বলে বহুবার এসব হয়েছে। হেরে যাবে দলটা। আর এটা বিজেপির একটা চরিত্র, দেখুন অন্যান্য দল আদমি থেকে কি পার্টিকে করে কিনবে, ভাঙিয়ে কোটি টাকা দিয়ে নিজের কাছে নিয়ে আসা, এটা অলরেডি ওনাদের চরিত্র, এটা না, আমরা আলাদা কিছু তৃণমূল নেই। নই তো, সবাইকে আর জিতিয়ে এটা নিয়ে- এবারের নয়, এটা গতবার, তার আগেরবার, প্রত্যেকবার হয়েছে, কিন্তু আম আদমি পার্টির যারা জুড়ে আছেন তারা কোনোদিনও বিক্রি হয় না। আচ্ছা, এর সাথে একটা কথা বলে দিই, যেহেতু আমাদের পার্টি নিয়ে কথা উঠছিল যে রাজনৈতিক দল কি হবে না হবে সব কিছু নিয়ে, প্রথমত বলে দিই এটা একটা ন্যাশনাল পার্টি কিন্তু এত কম সময়ের মধ্যে হয়েছে, যেটা অন্য কোনো ন্যাশনাল পার্টি কিন্তু এত তাড়াতাড়ি হয়নি। উইদিন 10 ইয়ার্সের মধ্যে আমরা ন্যাশনাল পার্টিতে তকমা পেয়ে গেছি। তার একটাই বেসিক কারণ আছে, লোকেদের আম আদমি পার্টির প্রতি ভরসা হয়েছে। আর দ্বিতীয়ত আরেকটা বলে দিই যে আম আদমি পার্টি কালকে দেখবেন, আপনাদের সমস্ত ডেটা নিয়ে বসবেন, কালকে রীতিমতো আমরা জয়লাভ করতে চলেছি এবং প্রত্যেকটা মানুষ দিল্লিবাসী সেই শিক্ষিত এবং অনেস্ট মুখ্যমন্ত্রীকেই আবার বেছে নেবে। একদম। সুমনদা কিছু বলছিলেন? হ্যাঁ, মানে মূল বক্তব্য হচ্ছে এই যে আম আদমি পার্টির থেকে কেউ অন্য দলে যায়নি, এই তথ্যটা ঠিক নয়। আম আদমি পার্টির থেকে গাদা লোক বিজেপিতে গেছে এবং এই ভোটের আগে তো অনেক লোকই গেছে, ফলে আম আদমি পার্টি মানে এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু অনেক। অরবিন্দের লোকজন। হ্যাঁ শুন, দেখ, যেটা তোর বেসিক প্রশ্ন ছিল ইন্ডিয়া জোটে কি এফেক্ট পড়বে। ইন্ডিয়া জোটে তো দু ধরনের দল আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব বা স্ট্যালিন। তারা অনেক পরীক্ষিত এই কারণে তারা বিরোধী অবস্থাতেও পারফর্ম করেছে। লালুকে এটা অস্বীকার করলে তো চলবে না, সে বিরোধী থেকেও ভোট শেয়ার করেছে। দুটো দল, একটা দল আমাদের ইন্ডিয়া জোটে আসেনি, আর একটা আপ, যাদের সমস্যা হচ্ছে তারা দুম করে পাওয়ার এসছে। একটা টিআরএস মানে কেসিআর এর পার্টি, আর একটা অরবিন্দ কেজরিওয়াল। ফলে উইদাউট পাওয়ার কেসিআর কিন্তু ক্রমশ তেলেঙ্গানায় সংকুচিত হয়ে গেছে, বিলীয়মান শক্তি হচ্ছে, ঠিক একদম। আছে। কেসিআর এর লোকজন কংগ্রেসে ফেরত যাচ্ছে, ইত্যাদি হচ্ছে। আপের জন্য কিন্তু ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট। আমি আবার বলছি, বারবার যেটা বিজেপি আশা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা ডিএমকে স্ট্যালিন, তাদের একটা জনভিত্তি আছে, কিসের ভিত্তির উপর সে দাঁড়িয়েছে সেটা অতটা সহজ নয়। ঠিক যেমন সহজ নয় অকালি দলকে উড়িয়ে দেওয়া, ঠিক আছে, তেমনি সহজ নয় এডিএমকে উড়িয়ে দেওয়া। এডিএমকে গুড়িয়ে দেওয়া। তাদের একটা জনভিত্তি আছে, তাদের একটা আদর্শের উপর দাঁড়িয়েছে। আপ এবং টিআরএস এই দুটো দলই চ্যালেঞ্জের মুখে, এবং এই দুটো দল সম্পর্কেই একটা কংগ্রেসের পুরনো অভিযোগ আছে, এরা সফট হিন্দুত্বে খেলে, এরা বিজেপির সাথে গোপনে অ্যালায়েন্সে থাকে। ফলে আপ ইজ ইন রিয়েল প্রবলেম যদি আগামীকাল আপ ক্ষমতা ধরে রাখতে না পারে। জাস্ট মানে বিজেপির মুখপাত্র হিসেবে নয়, রাষ্ট্রবিজ্ঞানের একটি সাধারণ ছাত্র হিসেবে বলি যে মানে ডিএমকে বা এডিএমকে রাজনৈতিক দল হিসেবে টেস্টেড, বহুদিন ধরে তারা কিন্তু সাংগঠনিকভাবে রয়েছে এবং হয়তো আগামী দিনেও থাকবে। লালু আছে, লালু হয়তো কিছু সমাজবাদী পার্টিও আছে। কিন্তু তৃণমূলের আরে ক্ষেত্রে আপনি তৃণমূলের ওপর রাগ করছেন কেন? রাগ আপনি কেন তো তৃণমূল করবো? করছেন একটা analysis সময়। করছি। আরে, আর রাগ করে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো না, বুঝতে না, পারছি। বলুন। আপনি তো তৃণমূল, না, না, আপনি তো বলুন, declare বলুন, তৃণমূল। বলুন, আমি শুধু বলুন। এইটুকু কথা বলি, এখানে তৃণমূলের যা রমরমা দেখছি অ্যাবসলিউটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা কিচ্ছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই জায়গায় ভাঙন ধরলে দলটা থাকবে না, এইটুকু বলে দিচ্ছি। এখন যা যা দেখছেন বিমলদা এই ডিএমকে যখন তৈরি হয়েছিল তখনও ঠিক একই রকম ছিল। যখন বহুজন সমাজ পার্টি তৈরি হয়েছিল কাশিরামের ছিল, যখন সমাজবাদী যে মুলায়ম, এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক দল যেখানে ব্যক্তি দল তৈরি করেন, দলকে বাড়ান, এটা স্বাভাবিক, এটা তো কোনো ওই অস্বাভাবিক দলগুলো কাস্ট বেসড দল। একটা পার্থক্য, আরজেডি এসপি কাস্ট বেসড পার্টি, না। তৃণমূল কাটবে না, তৃণমূল একটা রিলিজিয়ন বেসড পার্টি। না। তৃণমূল 30% এর ভরসায় ভোট নেয় এটা এখানে। ঠিক, এটা ঠিক না, একদম ঠিক। যেটা বিমল দ্বারা ভুলে যান বা লেফটও ভুলে যায়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গড়ার পর থেকে সরকারে আসার আগেও ধারাবাহিকভাবে 40% ভোট পেয়েছেন বিরোধী অবস্থাতেও। এইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ডায়নামিক্সকে বুঝতে পারবো না। আপ কিন্তু সরকারে না থাকা অবস্থায় কিরকম পারফর্ম করবে আমরা জানি না। ডিএমকে জানি, সরকারে না থাকলে ওর কাছে 40% ভোট আছে।
টিআরএস আমরা যেই দেখলাম সরকারে নেই, মানে বিআরএস, সে কিন্তু আর তার ভোট পার্সেন্টেজ ধরে রাখতে পারবে একদম। সো ইটস নট এ ভেরি ইজি। মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব বা স্ট্যালিনকে যে ব্র্যাকেটে রাখবেন, আপনি কেসিআর বা অরবিন্দ কেজরিওয়াল আমি ওই ব্র্যাকেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতেই চাই না, ওই ব্র্যাকেটে ওরা থাকবে। মমতা ব্যানার্জি আমি মনে করি তার পার্সোনাল কারিশমা দিয়ে রেখেছিলেন, সেই কারিশমা নেই। That does not exist now. পরিষ্কার কথা হচ্ছে সব তো বিচার হবে ভোটের অঙ্কে, একদম, একদম। সব তো বিচার হবে জনপ্রিয়তা, জনপ্রিয়র মাপকাঠি, এবং একদম, সব তো ভোটের অঙ্কে একদম, বিচার হবে, একদম, ঠিক। এবং সেই ভোটের লড়াই লড়ে নিতে হবে। একদম। এবং এই জায়গায় দাঁড়িয়ে সত্যি এটা ঠিক যে অরবিন্দ কেজরিওয়াল জীবনের সব থেকে চরম পরীক্ষার মুখে, কারণ কেজরিওয়াল যদি কালকে হেরে যান তাহলে আম আদমি পার্টির অস্তিত্ব, হ্যাঁ পাঞ্জাবে অবশ্যই তারা সরকারে আছে, কিন্তু একটা বড় চ্যালেঞ্জের সামনে পড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর কেজরিওয়াল যদি ফিরে আসেন তাহলে জো জিতা ওই সিকান্দার। অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে।